আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে বিশ্ব সংকটময় মুহূর্তে আজকে সারা বিশ্ব বর্তমানে করোনা ভাইরাসের মতো মহামারীতে আক্রান্ত এমন একটি মুহূর্তে আমাদেরকে এখনও আল্লাহ পাক সুস্থ রেখেছেন। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং দয়া, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাহিরে যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং দেশ ও জাতির খেদমতের উদ্দেশ্যে আমরা বায়োফ্লক ফিশ ফার্মিং মাদারীপুরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা সাপ্তাহিক ট্রেনিংয়ের কার্যক্রম শুরু করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন যে সত্যবাদী ব্যবসায়ী যারা হবে তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর হবে। এটা অত্যন্ত একটা দামি কথা। আর তাজিরু সদুকুল আমিন মান নাবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা, সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী, শহীদ, সিদ্দিকিনদের সঙ্গে তাদের হাসর হবে। এটা অনেক বড় ব্যাপার। তো ব্যবসায়ী কাজ এমন একটি বরকতি কাজ যেটা নবীগণ, নবীদের উত্তরসূরি যারা ছিলেন সকলে করছেন। হালাল ব্যবসা এটা নিজের হাতের কামাইয়ের থেকে উত্তম আর কিছু নেই। তো বর্তমানে আমাদের দেশে মানুষ আতঙ্কগ্রস্ত, বেশিরভাগই বেকারত্ব, এবং বাংলাদেশের অধিকাংশ লোকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই আমাদের দেশে বেকারত্বের হার বেড়েই চলছে। শিক্ষিত অশিক্ষিত বেশিরভাগ শিক্ষা লাভ করে অনেক টাকা ঘুষের কারণে অনেকে চাকরি নিতে পারেন না, এবং দেখা যায় 10,000 টাকার একটা চাকরি 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে সে শুরু করলে তারপরে সে 20,000 টাকা বেতন পাইলে সেই টাকা তার সংসার চালাইতে লাগে। তো এই 10 লাখ টাকা যে ঘুষ দিলে এটা উঠাইবে কি দিয়া, তখন তার মাথা খারাপ হয়ে যায়। তখন আর ওই ব্যবসায়ী আর ওই কাজের একটা যে অবস্থান, নীতি নৈতিকতা তখন আর দেখার সময় থাকে না, নীতির চক্ষু তখন অন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা এমন একটি মুহূর্তে জাতিকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা মানুষের সহি খেদমতের নিয়তে আমরা বায়োফ্লক ফিশ ফার্মিং মাদারীপুরের পক্ষ থেকে সকলকে সহযোগিতা করার লক্ষ্যে একটি লাভজনক ব্যবসা, যেটা অতি স্বল্প পুঁজিতে স্বল্প সময়ে করা যায় এবং পার্ট টাইম দেশের যে কোনো কাজ করার সাথে এই কাজটা চালাই নেওয়া যায়, এই হিসেবে কাজটা অনেক ভালো। তো আমরা এই কাজটা শুরু করার পর থেকে, ট্রেনিংও শুরু করার পর থেকে আমরা নতুন অভিজ্ঞতা আমরা পাইতেছি। তো সেই আলোকে আমাদের পিছনের ট্রেনিংয়ের ধরন যেটা ছিল সেটা আজকের ট্রেনিংয়ের বিষয়বস্তুটা আমরা পুরোপুরি একটু নতুনভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের প্রতি সাপ্তাহিক ট্রেনিংয়ের একটা বিষয়বস্তু থাকতো পানি প্রস্তুত প্যারামিটার কিভাবে আমরা ঠিক করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। তো আজকে আমরা শুরু করব, মৌলিক 4টি বিষয়ে আলোচনা হবে। একটা হলো প্রথম দিন থেকে 7ম দিন পর্যন্ত আমাদের ট্যাঙ্কগুলোতে কি কি করণীয় আছে। দ্বিতীয় নম্বরে পোনা ছাড়ার বিষয়ে, পোনা সংক্রান্ত আলোচনা। তৃতীয় নম্বরে এফসিও তৈরি। চতুর্থ নম্বরে অ্যামোনিয়া কন্ট্রোল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যারামিটার সঠিকভাবে প্রয়োগ করার ব্যাপারে, মেডিসিন প্রয়োগ করার ব্যাপারে। আরেকটি বিষয় হলো পোনাগুলো কিভাবে আমরা সুস্থ সবল রাখতে পারি, এই বিষয়গুলো। তো শুরুতে আমরা আলোচনা করছি বায়োফ্লক জিনিসটা কি। সীমিত জায়গায় উচ্চ ঘনত্বে মাছ চাষ, সীমিত জায়গায় উচ্চ ঘনত্বে মাছ চাষ। তো আমরা সেক্ষেত্রে 125টা কই মাছ দিতে পারি 1% জায়গায় পুকুরে। 1% জায়গায় যদি 125টা কই মাছ আমরা দেই,
তাহলে আমার 10,000 কই মাছের জন্য কত বড় পুকুর দরকার? 10,000-এর জন্য প্রায় 100 করা। কথা বুঝে আসছে? এত বড় পুকুর কয়জনের আছে? এখন তো আমাদের সেই দাদাদের আমলে যে যারা একেবারে পুরো বিলের অর্ধেক মালিক ছিল, সেই জমির বাপ চাচারা ভাগ করার পর এখন দেখা যায় আমরা ভাই বেড়াদার ঘরে ওঠানোর জায়গাও কঠিন। এমন প্রায় সবার দাদাদের এই একই কিচ্ছা, ঠিক কি না? তো এখন অত বড় পুকুরের ব্যবস্থাও অনেকের নাই। দ্বিতীয়ত এই পুকুরের চাষ শুরু করার পর যদি 2 লক্ষ টাকার একটা পুকুরের প্রজেক্ট আপনি শুরু করেন, তাহলে সেই প্রজেক্টটা পরিচালনা করার জন্য আরও আপনার 3 থেকে 4 লক্ষ টাকা ব্যয় করতে হবে উধাও, অনিশ্চিত পথে। এই 5 লক্ষ টাকা সর্বমোট ব্যয় করার পর 1 বছর পর সেই পানির নিচের মাছ, কাদার মাছ, গর্তের মাছ সাপে খাবে, ব্যাঙে খাবে, কুচ্চায় খাবে, মাছ পচবে, কাদার মধ্যে ঢুকবে শিং মাছ, কই মাছ, 10,000 মাছের কতগুলো মাছ যে আপনি উঠাইতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। অনিশ্চিত একটা প্রোগ্রামে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন, যেটা আসলেই সাকসেস করা বড় কঠিন। কিন্তু পক্ষান্তরে আমরা যদি বায়োফ্লকটা করি, তাহলে বর্তমানে বায়োফ্লকের এমন একটা জয় বাংলাদেশে চলে আসতেছে, শতে শতে মানুষ বায়োফ্লক সিস্টেমে লক্ষ লক্ষ লিটার তৈরি করছে। অবশ্যই যদি লাভজনক না হইতো তারা কোনোদিনও করতো না। এক ভাই দেখলাম 2 কোটি টাকা লস হয়েছে মুরগির ফার্মে। ঠিক ওই ফার্মের ভিতর সে বায়োফ্লক করে সেই মুরগির লস এই বায়োফ্লকের টাকা দিয়ে উঠে ফেলছে। শুকরিয়া। তো আমরা মাত্র 12 ফিট বাই 12 ফিট একটা হাউজে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মাছ আমরা দিতে পারি 8,000 থেকে 6,000, 6 থেকে 8। 8,000 মাছ দেওয়ার জন্য আমার 80 করা জায়গার প্রয়োজন হতো, কিন্তু বায়োফ্লকে আমি দিতে পারতেছি মাত্র 12 ফিট জায়গায়, 12 ফিট বাই 12 ফিট, 7,000 মাছ। তো 7,000 মাছ এখন কতটুকু সময় কতটুকু বড় হইতেছে এটা আপনারা আবার কালকে হাউজে গেলে দেখবেন যে 3.5 মাসে 4.5 মাসে আমাদের মাছগুলো আলহামদুলিল্লাহ কোনো মাছ কই মাছ 5 কেজি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এত বড় হইতেছে। অপর দিকে খাবার খরচ, যেমন আমার 80 করা জমিনে যদি 50,000 মাছকে আমি 5 বস্তা খাবার দিতাম দৈনিক 50,000 মাছকে, কিন্তু 50,000 মাছ যদি বায়োফ্লকে থাকে তাহলে আপনি সর্বোচ্চ খাবার দিবেন 5 থেকে 6 কেজি। 7,000 না, 50,000 মাছকে। তো কোথায় 5 বস্তা যদি দৈনিক প্রয়োজন হইতো তাহলে 35-150 বস্তা খাবার আপনার প্রতি মাসে ট্রাক দিয়ে আনা প্রয়োজন হইতো 50,000 মাছ পুকুরে চাষ করলে। তো 50,000 মাছ ভাই আমাদের ফিশ ট্যাঙ্কে 3.5 মাসে কই মাছ 5টায় যদি কেজি হয়, এর থেকে বড় কই মাছ আর তো হওয়ার কোনো দরকারই নেই। এর থেকে বড় মাছ কিনতেও চায় না, 10টায় কেজি এইটাই বড়। তাহলে আমার পুকুরে 1 বছর পরে এই সব মাছ 10টার বেশি কেজি কোনো বেচারা কোনো ব্যক্তি আশা করতে পারে না। তারপর দেখা যায় তার মাছগুলো সব পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু আমরা সেই 10টা পরিমাণ আনতে পারি মাত্র 3.5 মাসে এই জায়গায়, এবং এই 50,000 মাছকে আমরা নিয়ে আসতে পারি মাত্র 1 লক্ষ লিটারে। 1 লক্ষ লিটার পানি, 1 লক্ষ লিটার পানির জন্য আমার প্রয়োজন হয় মাত্র 30 ফিট বাই 40 ফিট জায়গা। 30 ফিট বাই 40 ফিট জায়গা যদি আমার প্রয়োজন হয়, তো 30 ফিট বাই 40 ফিট জায়গায় কত হয়? 1 করার বেশি হয় ভাই, 1 করা ভাই 1% বেশি হয়। হ্যাঁ, ক্যালকুলেটরটা কি ওদিকে আপনাদের সামনে দেখেন তো। এই যে পাইছি, দেখেন 30 ইন্টু 40 ইন্টু 3.5 ফিট ইন্টু 28 কত হইল? 1,17,600 লিটার পানি। 1,17,600 লিটার পানি
কতটুক জায়গা? 30/40, 30 হ্যাঁ 3.5, গভীর তো নাই উপরে, এটা বলবো। তো 30/40 ফিট জায়গার ভিতরে 1 লক্ষ লিটার, 1 লক্ষ লিটার পানিতে আমি মাছ দিতে পারতেছি 50,000। আর 50,000 মাছে আমার উৎপাদন হবে কত? 3.5 মাসে একেবারে কমও যদি নিয়ত করি তারপরেও একেবারে 4 টন মাছ। 4 টন মাছ আমার 3.5 মাসে যদি হয় তাহলে বছরে কত? 12 টন। 12 টন মাছ। এবার বলেন কত বড় প্রজেক্টের প্রয়োজন যদি পুকুরে করেন, এবং তার জন্য খাবার কি পরিমাণ দরকার। এজন্য মাছের প্রজেক্টে বায়োফ্লকের মতন হিসাব এবং সুযোগ সুবিধা দেওয়ার মতো আর কোনো সিস্টেম নেই আমার জানা মতে। তো এই ক্ষেত্রে আমরা শুরুতে যে সিস্টেমে কাজ করতেছিলাম, ওই রডের খাঁচা তৈরি করে আমরা ট্যাঙ্ক তৈরি করতাম। তো আমাদের একটা চিন্তা ভাবনা এরকম যে দেখি যে অনেক বড় প্রজেক্ট করবে, তারও একটা চিন্তা ভাবনা এমন থাকে যে দেখি একটু টেস্ট করে দেখি কতটুকু হয়। প্রথমে ছোট করে শুরু করি, কিন্তু ছোট করে আপনি শুরু করলেন, শুরু করে আপনার তো এই প্রযুক্তির আওতায় থাকতে হবে। আপনি ছোট করতে 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 সেটাকে কত ছোট করবেন তার একটা সীমানা থাকা উচিত না? একটা ছবি জুম করতে 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 দেখবেন নাই, ছবি দেখাই যায় না, ওর হাত পা মাথা কোনো কিছু নাই। তো সেটা দিয়ে আপনি কি বুঝবেন? অনুমান করবেন কি? ভাই আমি গেলাসে মাছ চাষ করবো, আপনি করেন, আপনারা না করে কি? আপনি গেলাসে মাছ চাষ করবেন, ছাড়ছেন 2টা, মারা গেল একটা, আছে একটা। আপনি এটা তো অনুমান করবেন কেমনে যে আসলে কি কি হয়? এটা উদাহরণ দিলাম এই জন্য যে অনেকে এরকম ড্রামে, গাজি ট্যাঙ্ক, এরপরে ওই যে বাথরুমের রিং, এরপরে ওই যে মাইট আছে মটকা, এই সমস্ত জিনিসে টেস্টিং চালাইতেছে। তোমরা চালাও টেস্টিং, তোমাদের মতো অত বেহুদা সময় আমাদের হাতে নেই। কথা বুঝা যাচ্ছে ভাই? এজন্য আপনার এত টেস্ট করার যদি প্রয়োজন হয়, আপনি আরও 100টা প্রজেক্ট ভিজিট করবেন দেশে, সেগুলো দেখেন। তারপরে আপনার সময় নষ্ট করবেন, টাকা নষ্ট করবেন, তারপর আপনার যে একটা আগ্রহের সেন্টিমিটার মানুষের, এটা কিন্তু আপ ডাউন করে ব্যাটারি চার্জের মতন। আপনি শুরুতে ছোট্টও করে শুরু করলেন, নিজে বোঝেন না কিছু, আবার মাছটাকে ফালাইছেন পরিবেশের বাইরে। মাছের কিন্তু একটা পরিবেশ আছে। আমরা 100 করা জমিনের মাছকে আটকাইতেছি 12 ফিট জায়গার ভিতরে। এর ভিতরে এতটুকু প্রযুক্তি বৈজ্ঞানিক কায়দায় আছে যে ওকে ঘুরাইয়া মহাসমুদ্রের মতন ওরে বোঝানো যায়। এখন আপনি এটা আরও চাপ দিয়ে ছোটো ভাই আমি 1000 লিটারে করবো, আমি 500 লিটারে করব, এতে আপনি কোনো আসলে বাস্তবিক কোনো অনুমান পাবেন না। আমরা সর্বনিম্ন 10,000 লিটারের নিচে কাউকে সাজেস্ট করি না। কিন্তু 10,000 লিটার করলে কি লস? ধরেন আমার 4টা ট্যাঙ্কে 10,000 লিটার করে 40,000 টাকা, 40,000 টাকা করে ব্যয় হইল। তাহলে 40,000 টাকা করে যদি 4টা ট্যাঙ্কে ব্যয় হয় তা কত হয়? 1 লক্ষ, হ্যাঁ 1,60,000 টাকা গেল শুধু 40,000 লিটার পানিতে। অথচ আমি 1,60,000 টাকা দিয়ে যদি 50,000 লিটারের 2টা ট্যাঙ্ক করতাম 1 লক্ষ লিটারের, তা আমার টাকা খরচ হইতো মাত্র অনলি 60,000। 60,000 টাকায় আমি পারতেছি 1 লক্ষ লিটার মাছ উৎপাদন করতাম 50,000। তা না করে আমি ছোট ছোট 10,000 লিটারের বানাইলাম 4টা, তো কি হলো? টাকা খরচ হলো বেশি, পানি পেলাম মাত্র 4,40,000। 60,000 লিটার পানি কম, টাকা বেশি কত হাজার? 1 লক্ষ টাকা বেশি। অথচ এটা 1 লক্ষ লিটারের থেকে 60,000 লিটার ছোট। তাহলে এটা আমার বিশাল লস না? লস কি না? এই জন্য দেখেন এই যে তারপোলিংয়ের যে বিষয়গুলো আছে, এই যে এই তারপোলিংটা আমরা আপনার ইসে ব্যবহার করি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই যে দেখেন এই তারপোলিংটা হলো কোরিয়ান, অরিজিনাল কোরিয়ান তারপোলিং। 1 2 3 4 5, এই 5টা রডের খাঁচার জন্য উন্নত কোয়ালিটি। এখন আপনি যখন রডের খাঁচা করবেন তখন এত বড় বড় ফাঁকা, শুধু একটা খাঁচার মতো জালি, তার ভিতরে 10,000 লিটার পানি আপনি আটকায় রাখবেন। ওর একটা ওয়েট ক্ষমতা থাকতে হবে না? এই জন্য হায়ার উন্নত লেভেলের এই তারপলিংগুলো দেওয়া লাগতেছে।
পক্ষান্তরে যদি আমি রডের খাঁচা না কইরা 10,000 লিটার না কইরা যদি বালুর বস্তা দিয়ে আমি এই বড় রুমের মতন একটা চারদিকে বালুর বস্তা ফালাইতাম, 4 থেকে 5,000 টাকা ব্যয় হলে আমার 50,000 লিটারের বালু দেওয়া যায়, দিতাম। এখন এই যে মাটি দিয়ে যে হাউসটা করলাম, মাটিতে পানি রাখার জন্য কোনো তেরপলিনের প্রয়োজন হয়? কুয়ায় পানি থাকে না? তখন কিন্তু ওয়েট ক্ষমতার জন্য এই তেরপলের কোনো প্রয়োজন নেই। তখন ওই যে তেরপল আছে কলাপাতা কালারের, এটা কোরিয়ান তেরপল। এই কলাপাতা কালারের তেরপল, এই তেরপলটা 10,000 লিটারের তেরপলের দাম 12,000 টাকা। আর ওই তেরপলটা 30,000 লিটারের তেরপলের দাম মাত্র 7,000। কতটুকু ব্যবধান হইল? ওদিকে রড প্রত্যেক 10,000 লিটার 50,000 লিটার রড যাইতো আপনার মিনিমাম 30,000 টাকার রড। তো এই ট্যাঙ্কের ব্যাপারে আমরা 2 প্রকারের ট্যাঙ্ক আমরা তৈরি করি, একটা হলো সিমেন্টের ট্যাঙ্ক আর একটা হলো তারপলিং ট্যাঙ্ক। তো তেরপলিং ট্যাঙ্ক এইটা ভালো, মাছের জন্য উপযোগী, শীতকাল গরমকাল সবসময় চাষ করা যায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করলে কোনো মালের কোনো ক্ষয়ক্ষতি হবে না, এই জন্য তেরপলিং করা ভালো। আর সিমেন্টের ট্যাঙ্কে শীতকালে টেম্পারেচার নষ্ট হবে, অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হবে, পিএসএ আপনি পানিতে যখন ময়লা হবে এবং মাছে যখন মলত্যাগ করবে, খাবারের ওয়েস্টেজ হবে, তখন পানিটা ক্যাঁচড়া হয়ে যাবে। এই ক্যাঁচড়া পানিতে চুন দিলেই দেখবেন পানি ফ্রেশ, কিন্তু আপনি সিমেন্টের ট্যাঙ্কে চুন দিতেই পারতেছেন না, সিমেন্ট নিজেই কেমিক্যাল চুন। এখন আপনি পানি শোধন করবেন কেমনে? এই যে আমার দেওয়ালের যে সিমেন্ট আছে, এই সিমেন্টের কারণে এই ট্যাঙ্কের পানিটাকে পিএস মিটার, এই যে মিটারটা দেন হলুদ, এই যে হলুদ মিটারটা বক্সে, হ্যাঁ এই যে মিটারটা আমি পানিটাকে যখন মাপলাম পিএস মিটার দিয়ে, চুন মাপার এটা মিটার, এটা আলোচনা হবে, এটা চ্যাপ্টার আছে। এখন আমি এই ট্যাঙ্কে দিলাম, সাথে সাথে পিএস উঠে গেছে 8, 9, 10, তার মানে আর চুন দেওয়া চলবে না। এখন এইভাবে পানি ক্যাঁচড়া হইতেই আছে, মিটার বাড়াইছে ঠিকই, কিন্তু দেওয়ালের চুনে কোনোদিন পানি শোধন করবে? এতটুকু তো বোঝেন, দেওয়ালের যে কেমিক্যালে পিএস বাড়াইলো মিটারে, কিন্তু পানি শোধন করবে? পানি পরিষ্কার করবে? এই একটা মহা সমস্যা। অথচ চুন ছাড়া এই কালচার চালাই নেওয়ার কোনো সিস্টেম নেই, যার কারণে সিমেন্ট বাদ। এর একটা সিমেন্টের হাউসে আপনি খরচ করবেন 2 লক্ষ টাকা, আর সেই ট্যাঙ্কটা আপনি তারপলিং দিয়ে করবেন মাত্র 50 থেকে 60,000 টাকায়। তো কোথায় আপনি 2 লক্ষ আর কোথায় 60,000 টাকা? আর ওদিকে চাষও সমস্যা, সিমেন্ট এমনি মাছের জন্য উপযোগী না। গেল সিমেন্টের ব্যাপার। তেরপলিং ট্যাঙ্ক আমরা রডের যে ব্যাপারটা এটা শুরু, হ্যাঁ সেটাই বলছি, ইটের যেটা ওইটাই আপনার যদি ইট কারো করাই থাকে তাহলে তার মধ্যে যেমন সস্তা তেরপল আছে কম দামি, এই তেরপলটা লাগাই দিলে আবার এই ঝুঁকিমুক্ত হয়ে গেল। যার বানানো আছে সে করবে কি? যার ইট আছে বাড়িতে তার তো আর ইট কেনা লাগে না, সে ব্যক্তি মনে করতেছে যে আমার তো আর তেরপল লাগে না, কেনা লাগে না, সে ইট দিয়ে করবে, কিন্তু এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য তাকে ওই ইটের তেরপলের মাঝে একটা তেরপল দিয়ে দিবে, নর্মাল তেরপল। ঠিক আছে ভাই? তো শীতকালীন এখন বর্তমানে সকলেই অপেক্ষায় আছেন, শীতকালীন মাছকে কিভাবে আমরা পরিচর্যা করব। প্রথম দিন থেকে 7ম দিন পর্যন্ত ট্যাঙ্কিগুলা তৈরি করার পরে আমরা ট্যাঙ্কি শোধনের প্রক্রিয়া চলবে। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি তো ট্রেনিং চলতেছি হুজুর। জি ইনশাল্লাহ। ওই যে ফখরুল ভাই তো গেছে না? ফখরুল ভাই তো ট্রেনিং করে গেছে। জি আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। সরমানি হুজুরের ভাই 10টা করছে ট্যাঙ্ক, নুরুল করিম সাহেব ফোন দিছে। তো যাই হোক, আমরা শীতকালীন কারণে মোস্তফা ভাই খেয়াল করে শুনবেন, আপনারা আগে যে ট্রেনিংয়ের থিওরিটা পাইছেন সেই থিওরিতে কেউ কালচার শুরু করতে পারবেন না, পরে চালাইবেন, কিন্তু শুরু এভাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওদিকে কথা কা, আমি ব্যস্ত আছি দিদি। হ্যাঁ তো
তো আমরা শীতকালীন কালচারের জন্য সুন্দরভাবে নিরাপদ করার জন্য, সবচেয়ে নিরাপদ করার জন্য আমরা যদি 10,000 লিটারের একটা ট্যাঙ্ক আমরা যদি 40,000 টাকায় নির্মাণ করে থাকি, তাহলে আমরা এই 10,000 লিটারের ট্যাঙ্ক যদি আমরা 20,000 টাকায় নির্মাণ করতে পারি, তাহলে আমরা 10-এর জায়গায় 20,000 লিটার নির্মাণ করতে পারি না? এই রডের পদ্ধতিটা বাদ দিয়া বালুর হাউজের সিস্টেমটা করে নর্মাল তেরপল দিয়া, যেই তেরপলের দাম কম, কিন্তু ওই নর্মাল তেরপল তো রডের খাঁচায় চলবেই না, কোনো সিস্টেম নেই। এখন ওইভাবে আমরা যদি ট্যাঙ্কটা বড় করি, 1 নাম্বার মাছের যে রিস্ক থেকে যায়, এই রিস্কগুলো কাটাই যাবে। তো আমরা ট্যাঙ্কটা বড় করব, 1। 2 নম্বর কথা হলো পানি প্রস্তুতি, পানি ওয়াটার প্রিপারেশন যেটা আছে, এটা আমরা শীতকালের কারণে এবং নতুন প্রযুক্তিতে মাছকে সুস্থ রাখার জন্য নতুন নতুন আপডেট আসতেছে, তথ্য আসতেছে। এগুলোর জন্য আমরা কালচারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখব। পিছনের ট্রেনিংয়ে আমরা যাদেরকে জানাইছি, এই ভিডিওটা অত্যন্ত জরুরি, সবাই এটা দেখবেন। পিছনের ওই কায়দায় কালচার করলে কিন্তু ওটা ধরেন, পিছনের যে পদ্ধতিটা ছিল সেই কায়দায় অন্তত 5 দিন চালাইতে পারবেন না। মাছ ছাড়া থেকে নিয়ে 5 দিন সেই কায়দা চলবে না। কেন চলবে না? আপনার মাছটা যেই হ্যাচারি থেকে আপনি নিয়ে আসবেন, সেই হ্যাচারিতে মাছ এই পানিতে লবণ ছিল কতটুকু, এটা আপনার এই মিটার নিয়ে যেতে হবে, সাথে মাপবেন। আপনার হ্যাচারিতে দেখা যায় যেই পুকুরের পোনা মাছ আপনাকে দিল, সেই পুকুরে লবণ টিডিএসের মাত্রা ছিল মাত্র 100। এই যে টিডিএস, এটাকে পুকুরে কিন্তু কোনো ব্যক্তি লবণ দেয় না, দেয় মাঝে মাঝে চুন দেয়, ঠিক আছে, লবণ কিন্তু দেয় না। চিটাগুড় কেউ দেয় পুকুরে? চিনি দেয়? দেয় না। তো পুকুরে যেই 100 টিডিএস পাওয়া গেল, এটা পানির নিজস্ব টিডিএস, বলে না লবণাক্ত পানি, বুঝছেন? তো পানির যেই নিজস্ব লবণ, সেই লবণে মাছের তেমন কোনো উপকারে আসে না, ক্ষতিও করে না, বুঝতে হবে। টিডিএসে লবণ এবং চুন, এই দুইটা ব্যতীত আমাদের ফিশ ট্যাঙ্কের কালচার এক পর্যায়ে অসম্ভব, এই দুইটা লাগবেই। কিন্তু আপনার যে সাদা পানির মাছটা আপনি নিয়ে আসলেন, সেই পানিতে যদি টিডিএস 100 থাকে, ওই 100 কিন্তু কেউ লবণ দিয়ে বানায় নাই, ওটা পানির সৃষ্টিগত টিডিএস। যার কারণে দেখবেন নদীর পানিতে টিডিএস কম, ডিপ টিউবওয়েলের টিডিএস বেশি, আবার মোংলা গেলে দেখবেন সবই টিডিএস। আবার সাগরে যদি যান, তাই তো লবণ মশলা মুখেই দিতে পারবেন না, ঠিক না? মনে হবে যে দেশের লবণ সবই সাগরের পানিতে পালাইছে। এই যে যে সাগরের পানির লবণটা হিসাবটা ভিন্ন, ওইটা তো ডাইরেক্ট লবণই ওখান থেকে উৎপাদন হয়। তো আমাদের দেশের টিউবওয়েল, খাল, নদী নালার যে পানিগুলো আছে, এগুলোর 100 লবণ এটা নিজস্ব, এটা দেওয়া লবণ না। পট করে আপনি মাছটা আইনেই ট্যাঙ্কের ভিতরে লবণ দিয়ে দিলেন 4 কেজি, 500 মিটার বাড়ায় দিলেন, যেটা আমাদের থিওরি এখানে দেওয়া আছে। কই মাছের জন্য 600, শিং মাছের জন্য 400, চিংড়ি মাছের জন্য 800, এই পরিমাণ আপনি পট করে দিয়ে দিলেন। ওই মাছটা ছিল এতদিন লবণ ছাড়া পানিতে, আসার পরে সাথে সাথে লবণ পানি সহ্য করতে পারে না, যার কারণে ট্যাঙ্কে অনেক সময় বিভিন্ন অবস্থার তৈরি হচ্ছে, বিশেষ করে শীতকালীন। তো আমরা কি করব? এখন থেকে পানি প্রস্তুতকরণের পদ্ধতি বলছি, খেয়াল করে শুনবেন। ট্যাঙ্ক তৈরি করার পরে তারপরে আপনি ট্যাঙ্ক ধৌত করবেন পটাশ পানি দিয়ে। পটাশ পানি দিয়ে ট্যাঙ্ক ধৌত করার পর আপনি 2 ঘন্টা রোদ্রে শুকাইবেন। যদি রোদ্রে শুকাইতে না পারেন, তাহলে আপনি অন্তত ওই ট্যাঙ্কটা মুইসা, এরপরে আবার সেখানে একটু চুনা পানি দিয়ে দিলেন, এরপরে আবার একটা ন্যাকড়া দিয়ে মুইসা দিলেন, এরপরে বাতাসে শুকাবে, সেই ট্যাঙ্কে আপনি পানি ছাড়বেন। পানি ছাড়ার ক্ষেত্রে আপনি নদীর পানি, খালের পানি, বিলের পানি, কলের পানি, টিউবওয়েলের পানি সব দিতে পারবেন। কিন্তু কলে যদি আয়রন থাকে, তাহলে আপনাকে আয়রন রিমুভ করতে হবে, প্রচণ্ড আয়রন থাকলে। সেক্ষেত্রে আপনারা ট্যাঙ্কে, যেমন ধরুন এই একটা ট্যাঙ্ক, এই একটা ট্যাঙ্ক আছে, আমার আরও একটা ট্যাঙ্ক আছে পাশে। আমি একটা ট্যাঙ্ক এই পর্যন্ত ভরলাম, ভরার পরে এই ট্যাঙ্কে আমি 200 গ্রাম করে ফিটকারি ঝুলাই রাখলাম।
ঝুলাই রাখার পরে 2 দিন পর দেখা গেল নিচে অনেক ওই আয়রন নিচে পড়ছে চরের মতো, তখন সেটা আমি 2 কায়দায় রিমুভ করতে পারি। এক পদ্ধতি হলো আউটলাইন ছেড়ে দিয়ে আমি ট্যাঙ্কের ভিতরে একটু ঝাঁটা দিয়ে আসতে নিচের থেকে আউটলাইনের কাছে ওই ময়লাটা নিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু ঝাঁটা টান দিলেই ওই আয়রনটা পানির সাথে মিশ্রিত হবে, অনেকটাই হয়ে যাবে। এজন্য আর একটা সহজ পদ্ধতি হলো আপনি এই ট্যাঙ্কে কোনো ঝাঁটামাটা কিছু দেবেন না, আউটলাইনও ছাড়বেন না, উপর দিয়ে একটা পাইপ দিয়ে আপনি পানিটা আর এক ট্যাঙ্কে নিয়ে আসবেন, ক্লিয়ার। এই এক পদ্ধতি। আর এক পদ্ধতি হতে পারে যে আপনার এই ট্যাঙ্ক হাউসের পাশে আবার আপনি 1000 লিটার একটা গাজি ট্যাঙ্ক ফিট করলেন, ওই গাজি ট্যাঙ্কের মধ্যে পানি উঠালেন, তার মধ্যে ফিটকারি দিলেন, সেখান থেকে আপনি পানিটা আপনার ট্যাঙ্কে নিয়ে আসলেন। এই 2-3 পদ্ধতিতে আমরা আয়রন রিমুভ করতে পারি। আয়রন রিমুভ করার পরে আমরা অক্সিজেন মেশিন চালু করে দেব। এই যে অক্সিজেন এখানে LP100 আছে, SU008 আছে, 6 আছে কার্টনের ভিতরে। তো আমরা এই মেশিনগুলো চালু দেওয়ার পরে 3 দিন পর্যন্ত প্রশ্ন মনে রাখবেন বা লেখা রাখবেন, প্রশ্ন সময় দেওয়া হবে, আলোচনার মধ্যে কোনো প্রশ্ন নাই। তো আয়রন রিমুভ করার পরে আমরা অক্সিজেন চালাই দিব। এই মেশিনগুলো ফিট করে দিয়ে আসবে যারা ট্যাঙ্ক তৈরি করবে, আমাদেরও লোক আছে, আপনার লোক থাকলে তাদের দিয়ে আপনি করাইবেন। অভিজ্ঞ পারদর্শী লোকের সাথে যোগাযোগ করে করলে আপনার নতুন কালচারের সহযোগিতাগুলো তারা করতে পারবে, এতটুকুই। তো আপনি অক্সিজেন ছাড়লেন, 3 দিন পর্যন্ত অক্সিজেন চলতে থাকবে। অক্সিজেন চললে 3য় দিন আপনি প্যারামিটার মাপবেন, TDS কত আছে, PS কত আছে। এই পিএসটা মাপার ক্ষেত্রে আপনি করলেন কি, আপনার টিউবওয়েলের পানির পিএসটা মাপলেন কত আছে, ওইটা লেখা রাখলেন যে আমার কলের পিএস এত। আবার নদীর একটা মাপলেন, লেখা রাখলেন, পুকুরের একটা মাপলেন, এই যে 3টা লেখা রাখলেন। এই 3টা পানিতে আপনার মিটার চেক দিবে। 1 মাস পর যদি মিটার আউলে যায় তখন আপনি আবার এই কলের পানি দিবেন, দিয়া চেক দিবেন, নদীর পানি চেক দিবেন। নদীর পানি ছিল 7, কলের পানি ছিল 6, 1 মাস পর দিয়ে দেখেন সবই 1, সব কটাই 10, তার মানে ওর মাথা খারাপ হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য সর্বপ্রথম ট্যাঙ্কে ইউজ করার আগেই আপনার স্থানীয় পানিগুলো মাইপা একটা, ওইটাই আপনার এই মিটারটা দেখার জন্য ওইটা আবার আর একটা মিটার। কথা বোঝা যাচ্ছে ভাই? ওইটা দেখে রাখবেন। এরপরে ট্যাঙ্কের পিএসটা আপনি দেখবেন, ট্যাঙ্কে কত পিএস আছে এটা দেখবেন, লেখা রাখবেন ট্যাঙ্কের পিএসটা। লেখা রাখার পরে আপনি পিএস এইটা শুরুতে যদি 8.5-এর নিচে থাকে, 8.5, 8.4, 8.2 যাই থাকুক না কেন, আমার কিন্তু আসলে 8.5 হওয়া প্রয়োজন না। আমি 8.5 দিয়ে নাস্তাও করব না, লাঞ্চও করব না, এটা আমার কোনো প্রয়োজনীয় বিষয় না। আমার বিষয় হলো ট্যাঙ্কে আমার চুন দিতে হবে। চুন দিলে উচ্চ ঘনত্বের কারণে জীবাণুগুলো মুক্ত হবে, জীবাণু দূর হবে। তো এখন চুনটা কতটুকু দিব, কেউ তো ধরে 1 বস্তাও ঢালে দিতে পারে। ওইটা লিমিট রাখার জন্য শুধু মিটারের আর কোনো কাম নাই, কতটুকু দিব, ঠিক আছে? এখন পিএসএ সারা বছর শুধু দেখাইতেছে 8.5 বা 9, আপনি খুশি, বাস 9 আছে। কিন্তু এই যে খুশি হওয়াতে আপনার পানিতে চুন দিলে যে উপকারগুলো করত, আপনি মিটারে 9 উঠছে, এই জন্য কি আপনার মাছে পায়খানা করবে না, পানি ময়লা হবে না, ক্যাচটা হবে না, লোড সিস্টেম হবে না? এখন পিএস 9 বা 10 খুব বেশি আছে, কিন্তু আপনি বেশি থাকার উপরেই খুশি না, এইটা দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। আমার দেওয়ার দরকার চুন, ওটার মধ্যে কিভাবে আমি দিব, ক্যালসিয়াম কার্বনেটটা কিভাবে দিব, আমার 2 দিন পর পরই 10 গ্রাম হোক 5 গ্রাম হোক আমার চুনগুলো দিতেই হবে। এখন সেক্ষেত্রে আমি মিটারটা ইউজ করব, দেখতেছি 8.5 আছে, বোঝা গেল পানির কোয়ালিটিটা আমাকে এই চুন দেওয়ার উপযোগী বানাইতে হবে জোর করে। সেক্ষেত্রে আমি পানিতে তেঁতুল দিব, তেঁতুলে যদি না হয় লেবু দিব, লেবুতে যদি না হয় ভিনেগার দিব, যোগাযোগ করে এটা করবেন। তো আমার প্রয়োজন হলো এই চুনের ক্ষেত্রে একটা কথা আছে, পানের চুন, পাথরের চুন, পুকুরের চুন, এগুলো বাদ। এই চুন দিলে মাছ মরে যাবে। আমরা দেব CO3, যেটা ক্যালসিয়াম কার্বনেট, মাছের জন্য বানানো ভিয়েতনাম একটা চুন আছে। এই চুন আপনি 100 গ্রামের স্থানে ভুলক্রমে যদি আধা কেজিও দিয়ে দেন, তাতেও
আপনার কিন্তু পিএস মিটার আহামরি বাড়বে না, কোনো ক্ষতিও তেমন একটা করবে না, উপকার ছাড়া। কথা বুঝে আসছে? এই জন্য ওই চুনটাই আমরা ইউজ করব ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমরা এই পিএস মাপার পর তৃতীয় দিন চুন দিয়ে আমরা মোটামুটি চুন দেওয়ার ব্যবস্থা করব, যেভাবেই পারি, কম পারি বেশি পারি, যতটুকু পারি।